এই যে নাহিদ, পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওরা যখন ওই গত বছর এই সময়টাতে ছিল, তাদের দেখেই মনে হতো বিপ্লবী। তাদের পোশাক আশাক, চাল চরণ, শরীরের যে মাসেল, গালের যে চোয়াল, সব কিছুর দিকে তাকালেই মনে হতো যে এরা বিপ্লবী, এরা কিছু। কিন্তু এখন এই 1 বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন, সে মোটা তাজা, সারা শরীরে থলথলে মাংস, এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ, লালসা, পিছনে অসংখ্য বদনাম, গত 1 বছরের, সব মিলিয়ে সেই বিপ্লবের পুরো চরিত্রটা কিন্তু নষ্ট করে দিয়েছে, যেটা ওখানে রইল। ফলে এখন আপনি যদি বর্তমান জমানাতে আজকের এই 2025 সনের এই যাকে বলা হয় আগস্ট মাসের 3 তারিখে বিশ্লেষণ করেন, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে। আর যদি আপনি সেই 2024 সনের যাকে বলা হয় এই দিনটার কথা চিন্তা করেন, বলতে হবে যে বাঙালি তার 1000 বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল, সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সেই 2024 সনের সপ্তাহখানেক সময় এটা ছিল। আর যে সময়টাতে বাঙালি সফল হয়েছিল, শুধু জেগে ওঠা নয়, আমরা বহুবার জেগে উঠেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। হ্যাঁ, এবং আমরা ওই খুব অল্প সময় আমরা সফল হয়েছি। তো আমরা সেই সফল হয়েছিলাম বাঙালির সেই সময়টাতে। আর যেটা হলো যে 18 কোটি মানুষকে, আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে 18 কোটি মানুষকে, এবং আমাদের এই 18 কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ওখানে প্রায় 10-12 কোটি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ। এরপর আমাদের সাথে যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, বাংলা বুঝে না কিন্তু পাশাপাশি যেমন আসাম, ওই যে 7 সিস্টারে, তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং আমরা ভারতকে যতই সমালোচনা করি না কেন, মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণী আছে, তারা কিন্তু এই মানে আমাদেরকে সমর্থন দিয়েছিল। ফলে কি হলো, আমি ইতিহাস নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 50 ক্রোর 50 কোটি মানুষ একসঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল। মানে বাংলাদেশের 18 কোটি আর বাইরের কথা বলছেন, দেশের বাইরে সব জায়গা থেকে। এবং পৃথিবীর ইতিহাসে একসাথে 50 কোটি মানুষ মানে 2 সপ্তাহ ধরে কোনো একটা বিশেষ বিষয়ে ঐক্যমত ধারণ করেছে এবং বিজয় লাভ করেছে, এরকম আমি দেখিনি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত ভালো রাখতে পারিনি। ওইখানে অনেক আপনি যেটা বলছেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে, সেটা আসবো। যে আলোচনাটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে লাশের রাজনীতি এই দেশে খুবই বড়, যে কোথাও যদি একটা মৃত্যু নিশ্চিত করা যায়, তাহলে সেই রাজনীতি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে চলে যাওয়া যায়। আর সেখানে যদি কোনো ছাত্রদের মৃত্যু হয়, সেটা আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে চলে যাওয়া যায়। এবং এই মৃত্যুকে কেন্দ্র করে যেটা তৈরি করা হলো, যে বলা হয়ে থাকে, মানে আওয়ামী ঘরানার লোকজন বা একটা শ্রেণী বলে যে এটি আসলে এমন করে প্ল্যান করা হয়েছে, যেহেতু বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ এবং তাদের সন্তানরা তাদের কাছে অনেক বড় কিছু, সবার কাছে। আমার সন্তান যদি রাস্তায় না মারা যায়, তারপরও আমি সেটাতে আবেগ আপ্লুত হই। ফলে ওই ঘটনাটাকে নেওয়া হয়েছে মানুষকে জাগিয়ে তোলার জন্য, ক্ষুব্ধ করানোর জন্য। আপনার কি সেটা মনে হয় কিনা? না, আমার সেটা মনে হয় না। আওয়ামী লীগ এখনও তাদের বোধোদয় হয়নি। এত অধঃপতনের পর এবং এত দুর্বিপাক, ন্যাচারাল ডিজাস্টার বলেন আর মানব সৃষ্ট ডিজাস্টার বলেন, মূলত আওয়ামী লীগের যে পতনটা তো ঘটেছে আল্লাহর গজবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই গজবের সঙ্গে মানুষের সৃষ্ট গজব তো আছে, কিন্তু সেটা খুব অল্প পরিমাণ। এই সময়ের পরে মানুষ এরকম বিপদে পড়লে সাধারণত মানুষের মধ্যে একটা আর্ত উপলব্ধি হয়। তো দুর্ভাগ্যজনক হলো যে আওয়ামী লীগের মধ্যে সেই আর্ত উপলব্ধির যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, যেটা আমাদের রাজনীতির জন্য আগামী দিনে খুবই একটা অশনি সংকেত। পরিবর্তন হচ্ছে না। আপনি গিয়ে দেখুন, বিএনপি এখন আপনি তাকে বলতে পারছেন না যে দেয়ার ওয়াজ এ খাম্বা, দেওয়ার এ হাওয়া ভবন, দ্যাট ওয়াজ এ ব্যাড টার্ম। তারা বলতেছে না, মানে ওই বিষয়টা তারা স্বীকার করছে না। আপনি যদি জামাতের কথা চিন্তা করেন, তারা বলবে যে না, 71-এ আমরা যেটা করেছিলাম সেটা ঠিকই করেছিলাম, ঘুরিয়ে পেঁচে কথাবার্তা বলে। আবার আমরা বাচ্চা ছিলাম। আবার এখন দেখেন এত বড় একটা দুর্ঘটনা। আপনি ধরুন, আওয়ামী লীগ যে কথাগুলো বলতে চায় যে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী বিভিন্ন জায়গাতে ব্রাশ ফায়ার করে, স্নাইপার রাইফেল দিয়ে ছেলে মেয়েদেরকে মেরে বা লোকদেরকে মেরে তারা একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করেছে, ভালো কথা। কিন্তু যেগুলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যেটার ভিডিও ফুটেজ রয়েছে, এটা তো জামাতের লোক করেনি।
এটা তো বিএনপির লোক করেনি। সাভারে যে ঘটনাগুলো ঘটেছে, ঢাকাতে যে ঘটনাগুলো ঘটেছে, ট্যাঙ্ক ভরে ভরে, সেই গাড়ি ভরে ভরে, বস্তা ভরে ভরে লাশ পুড়িয়ে যে ঘটনা ঘটিয়েছে, তার জন্য কি আওয়ামী লীগ অনুশোচনা করবে না? এটা কি ধরনের কথা? তো যার জন্য আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা বলি যে লাশের রাজনীতি সব জায়গাতেই সেন্টিমেন্টাল, এবং এটা রাজনীতিতে উত্তেজনা তৈরি করে। কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনে সেটা সরকার হোক কিংবা বিরোধী দলের হোক, তারা লাশ ফেলে জীবনে সফল হয়েছে আমি এরকম সিঙ্গেল উদাহরণ দেখি না। যদি তাই হতো তো মুসলিনিও তো সফল হতো, হিটলারও তো সফল হতেন। আবার যদি লাশ ফেলে রাজনীতিতে কেউ রাজা হতে পারতেন, তাহলে তো সিরাজ শিকদার হতে পারতেন, জাসদ হতে পারতো, চারু মজুমদারের নকশাল হতে পারতো, তারা তো কেউ হতে পারেননি। এখানেও একই অবস্থা। এখানে আসলে যেটা হয়েছে, আমাদের এই বাংলাদেশে যদি আপনি 52-র লাশের কথা চিন্তা করেন, মানে 52-তে যে রফিক বরকত জব্বারকে মেরে ফেলা হলো, এটা কোনো ম্যাটিকুলাস ডিজাইনে ছিল না। কিংবা নূর হোসেনের উপর যে গুলি চালানো হলো, এর সাথে অনেক খুন করেছে হয়তোবা, কিন্তু ওই নূর হোসেনের হত্যাকাণ্ডটা আসলে তার মানে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে ছিল না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এখানেও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো আমাদেরকে খুব আবেগ তাড়িত হয়ে পড়েছে, এটা আমি বলবো যে ম্যাটিকুলাস ছিল না। ইভেন বাঁধন যেটা বললেন যে হেলিকপ্টার থেকে যে মেয়েটাকে গুলি করে যাকে বলা হয় হত্যা করা হয়েছে নির্মমভাবে, যা তাকে রাজপথে নামিয়ে এনেছে, এটা আমার কাছে মনে হয় না যে ওই মেয়েটাকে টার্গেট করে গুলি করা হয়েছে। ইটস এ কজ অফ অ্যাকশন। তারা অপকর্ম করছিল, অপকর্ম করতে করতে তাদের হাত বেড়ে গেছে, পা বেড়ে গেছে, তাদের নফস বেড়ে গেছে, এবং তারা এটাকে কোনো অপরাধী মনে করেনি, করতে গিয়ে একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটে গেছে। এইভাবে আসলে পুরো একটা জিনিস হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলি, যে আগেই যেটা বললাম যে আমাদের দেশে রাজনীতির দার্শনিক নাই বললেই চলে। আমি তো এই জগৎটার সঙ্গে আছি ছাত্র রাজনীতি সেই অনেক আগের থেকে, 82-83 সন থেকে, আর জাতীয় রাজনীতি করছি 2001 সন থেকে। এই সমাজের এমন কোনো লোক নেই যারা বড় রাজনীতিবিদ যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়নি। কিন্তু পলিটিক্যাল ধর্মতত্ত্ব, যেটাকে বলা হয় থিওলজি, আর পলিটিক্যাল ফিলসফি, বিশ্বাস করেন কারোর মধ্যে এই দুটো টার্ম আপনি জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ পলিটিক্যাল থিওলজি অ্যান্ড হোয়াট ইজ পলিটিক্যাল সাইকোলজি অ্যান্ড ফিলসফি, শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে, আপনাকে যদি আধা ঘন্টা এখানে কথা বলতে পারে, আমার এই দুটো হাত আপনার এখানে, আপনি এখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার 2-3টা আঙ্গুল ভেঙে দেবেন। তো এই নলেজ দিয়ে আসলে ম্যাটিকুলাসলি ডিজাইন হয় না, এই নলেজ দিয়ে আসলে কোনো কিছু না। তারা জাস্ট একটা সারপ্রাইজিং শব্দ, এটা বললে মনে হয় মানুষের মনে করো যে আমার অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে। আপনি বিশ্বাস করেন একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থাতে, ধরুন শেখ হাসিনার জমানাতে যে সকল পুলিশ কর্তা, যে সকল সামরিক বেসামরিক কর্মকর্তা অপকর্ম করেছেন, এটা কি এখন বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। আচ্ছা, তাহলে ওই যে পুলিশের আইজি রাজবন্দি, সমস্ত বড় বড় কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছে, এই 1 বছর আগে ঘটনার পরে এই লোকগুলো এই কাজ কেন করে? অবাক করার ব্যাপার হলো, এই যে স্বৈরাচারের অধীনস্থ যারা লোকজন, তারা কেন বারবার একই ভুল করে, এটা নিয়ে 1943-তে একটা গবেষণা হয়েছে। এবং জার্মানির যখন হিটলার পাওয়ারে, তখন বোন হোয়েমার নামক একজন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন, তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পর তিনি জেলখানাতে গিয়ে দেখলেন যে কোনো কাজ নেই, করবো না, এটা রাজনীতি একটু চিন্তা করি। তিনি বললেন যে এই জাতি, জার্মান জাতি, গত 1000 বছর ধরে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। এরা পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেছে, এরা ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছে, এরা জুতা আবিষ্কার করেছে। এই যে পুমা এডিডাস, এর যে বাবা, এই যে পুমার যে বাবা, এর প্রথম জুতা আবিষ্কার করেছে। এরা ছাপাখানা, গুটেনবার্গ সেই ছাপাখানা আবিষ্কার করলো। তো এই জাতি কেন হিটলারের কথায় তাকে ত্রাণকর্তা মনে করছে, ফুয়েরার মনে করছে, এত এই কাজগুলো করছে? তো তিনি এটা নিয়ে একটা গবেষণা করলেন। আবার তার এই গবেষণার প্রেক্ষিতে ইয়েল বিশ্ববিদ্যালয়ে 1960, মানে 43 সনে উনি যেটা দার্শনিক তত্ত্ব বের করলেন, যেটা গণমূর্খতার থিওরি, অর্থাৎ জনগণ যখন খুব ব্যাপকভাবে বেকুব হয়ে যায়, তখন এই স্বৈরাচারী শাসকরা করে কি, যাকে বলে তারা এই জনগণকে বোকা মনে করে, এবং জনগণের চিন্তার দরজা বন্ধ হয়ে যায়, সাহস শক্তি বন্ধ হয়ে যায়। বিপ্লব যেটা করেছে, ও কিন্তু ওনার সেম বুদ্ধি ছিল, কিন্তু তার যে চিন্তার দরজাটা একটা দুর্ঘটনায় খুলে গেছে। কিন্তু এর আগের পর্যন্ত কিন্তু সে তার গ্ল্যামার নিয়ে চিন্তা করেছে, ব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করেছে। আপনি যে ওকে একটা প্রশ্ন করলেন এর আগে, যে তাকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে কিনা, দেখেন এই ব্যাপারে একটা দার্শনিক আছে। দর্শনটা শোনার আগে তার কাছ থেকে শুনে আসি। আচ্ছা, না আমি জাস্ট তাকেই করে দিই, সে কি বলবে, এটা খুব ইম্পর্টেন্ট, সে যেন মিস না করে। এর কারণটা হলো যে যারা গ্ল্যামারের মধ্যে থাকে,
অর্থবিত্ত টাকা পয়সা ভোগ বিলাসের মধ্যে থাকে, এরা খুবই স্বার্থপর হয়, ভীষণ রকম স্বার্থপর হয়। এদেরকে আপনি দুনিয়ার 10,000 কোটি টাকা দিয়েও আপনি কখনো বন্দুকের সামনে দাঁড়া করাতে পারবেন না। এরা দুনিয়ায় মনে করে এটা জান্নাত।